দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবার সঙ্গে যুক্ত হয়েছি সময় স্পোর্টসের ফেসবুক পেজে, ডিজিটাল প্ল্যাটফর্মে। কিছুক্ষণ আগেই ম্যাচ শেষ হয়ে গেল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেই স্টেডিয়ামের একদম সামনে থেকে নানা রকমের কপিরাইট ইস্যুজ আছে স্টেডিয়াম, এবং এখানে যেহেতু আইসিসির বিভিন্ন ব্র্যান্ডিং রয়েছে, বিভিন্ন ব্যানার রয়েছে, যার কারণে সেইগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে এখনও আসলে সরাসরি যুক্ত হওয়া যাবে না। সেই কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে একটু স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ডে না রেখে যুক্ত হওয়ার চেষ্টা করেছি। আমরা কিছু দর্শককেও দেখছি যারা উল্লাস করা শুরু করেছেন। এখনও বেশিরভাগ দর্শক গ্যালারিতেই বসে আছেন, বেশিরভাগ দর্শকই এখনও স্টেডিয়াম থেকে বের হননি। স্টেডিয়ামের বাইরে যে গাড়ির পার্কিংয়ের জায়গাটি রয়েছে ওই অংশ থেকে আসলে বাংলাদেশি কিংবা ভারতীয় বা অন্যান্য দেশের যারা জার্নালিস্ট আছেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ে কাভার করেছেন কিংবা যারা হচ্ছে যে এই ফাইনালে ছিলেন, তারা সবাই এই জায়গাগুলো থেকেই আসলে সরাসরি যুক্ত হওয়া শুরু হয়েছেন। যেটা বলতে চাই, অবশ্যই একটু আগ পর্যন্ত শুনছিলাম গর্জন, আসলে গ্যালারি থেকে গর্জন আসলে পুরো দুবাই স্পোর্টস সিটির থেকে শুরু করে বা আরও কয়েক মাইল জুড়েও আসলে সেই গর্জনটা শোনা যাচ্ছিল। এখন দর্শকরা যখন আবার বের হওয়া শুরু হবেন, কিছু কিছু করে বের হওয়া শুরু হয়েছেন গ্যালারি থেকে, বেশিরভাগ দর্শক যখন বের হবেন, আমি নিশ্চিত এইখানে একটা যে নীল একটা উৎসব, সেই উৎসবের আরেকটা রূপ দেখা যাবে। কেননা সকালবেলায় আমরা দেখেছিলাম, দিনের বেলা যখন ম্যাচ শুরু হওয়ার আগে এখানকার সময়, স্থানীয় সময় দুপুর 1টায় শুরু হয়েছিল ম্যাচটা, তার আগে সকাল 10টা থেকেই আমরা দেখেছি দর্শকদের ভিড় বাড়তে থাকে, এবং তখনই দেখেছি তারা উৎসব করতে করতে আসেন। দুবাইকে একটা মিনি ইন্ডিয়া বললেও ভুল হবে না। সংযুক্ত আরব আমিরাতে 2024 সালের ডিসেম্বরের একটা জরিপ বলছে এখানে 40 লাখের বেশি ভারতীয় বসবাস করেন। দুবাইও প্রচুর প্রবাসী ভারতীয়র বসবাস, যার কারণে স্টেডিয়ামটাকে একেবারে, মানে কেউ বলছিলেন যে আমরা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বসে খেলা দেখতে যাচ্ছি নাকি কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাচ্ছি সেটা বুঝতে পারছি না। দুবাইকে এটা মোটেও মনে হচ্ছে না যে এটা ভারতের বাইরে ভিন্ন কোনো দেশে আমরা খেলা দেখতে এসেছি। এত বেশি ভারতীয় দর্শক ছিল, গ্যালারি পরিপূর্ণ, এবং মানে মাঠের বাইরেও স্টেডিয়ামের বাইরেও যারা টিকিট পাননি অনেকেই দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ পর্যন্ত। স্বাভাবিকভাবে নিউজিল্যান্ডের এমনিতেই হচ্ছে আমরা মানে সাউথ এশিয়ার মতো দর্শকদের উপচে পড়া ভিড় বা হুমড়ি খেয়ে পড়া ব্যাপারটা আমরা ইউরোপিয়ান যেই দলগুলো রয়েছে কিংবা ওশেনিয়াতে যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সেই ব্যাপারটা অতটা প্রতি ইভেন্টে দেখা যায় না। কিছু কিছু ইভেন্টে হয়তো থাকে, কিন্তু প্রতি ইভেন্টে দেখা যায় না। কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা দেখা যায়। সেই কারণেই নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি খুব বেশি না, আমি আসলে সকাল থেকে এই পর্যন্ত নিউজিল্যান্ডের একজন দর্শককেও পাইনি। দু একজন বিদেশি দর্শককে পেয়েছি, মানে যারা এশিয়ার বাইরের, সাউথ এশিয়ার বাইরের, কিন্তু তারা নিউজিল্যান্ডের কোনো দর্শক বা নিউজিল্যান্ডের কোনো সমর্থককে পাইনি। পুরো এই টুর্নামেন্টটা দুবাইয়ে যে কাভার করেছি, 19 ফেব্রুয়ারিতে এসেছিলাম আমি, এই আজ 9 মার্চ, এই পুরো 20-21 দিনের যে জার্নিটা, এর মধ্যে আমি এখন পর্যন্ত একটা ম্যাচের আগে সেই দিন হচ্ছে নিউজিল্যান্ডের একজন দর্শককে পেয়েছিলাম। আজ আমি একজন দর্শককেও পাইনি। স্বাভাবিকভাবে ভারতীয় দর্শকদের আধিপত্য, এবং মাঠেও তারা সেই আধিপত্যটা ধরে রেখেছে। এইবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু থেকে একটা বিষয় আলোচনায় ছিল, সেটা হচ্ছে দুবাই স্টেডিয়ামেই শুধু ভারত খেলবে, যেটা নিয়ে আসলে বেশিরভাগ দলগুলো, বলতে হবে অন্য সব দলেরই আপত্তির জায়গা ছিল, যে সবাইকে ট্রাভেল করতে হচ্ছে কেবল ভারতের কারণে। ভারত হাইব্রিড মডেলে ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করতে হয়েছে, এবং ট্রাভেলিং ইস্যুটা আসলে খুবই বিতর্কিত পর্যায়ে চলে গিয়েছিল। যদিও ভারত বারবার অস্বীকার করে এসেছে, ভারতীয় দল কোচ গৌতম গম্ভীর তো রীতিমতো এই নিয়ে প্রশ্ন করায় প্রেস কনফারেন্সে সাংবাদিক গণমাধ্যমের উপর একরকম ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। অন্যদিকে রোহিত শর্মা বলেছে কোনো ধরনের আনডিউ অ্যাডভান্টেজ তারা পাচ্ছেন না, তারা ভিন্ন ভিন্ন উইকেটে যেহেতু তাদের খেলতে হচ্ছে, এক ভেন্যুতে খেললেও এই কারণে তাদের কাছে উইকেটগুলো বা ম্যাচগুলো নতুনের মতো মনে হচ্ছে, এমন সব যুক্তি দিয়েছিল। কিন্তু আজ সকালে ভারতীয় দর্শক যারা এসেছিলেন, যারা ক্রিকেটটা ভালো করে বোঝেন বা ফেয়ারভাবে ক্রিকেটটাকে নিতে চান, তারা অনেকেই বলেছেন যে না, অবশ্যই দুবাইয়ে খেলে, সবগুলো ম্যাচ খেলে ভারত অবশ্যই অ্যাডভান্টেজ পেয়েছে। সেটা হলো, একে তো হচ্ছে প্রচুর ভারতীয় যেহেতু থাকেন, সেই জন্য হচ্ছে যে একটা সমর্থনের অ্যাডভান্টেজ তো ছিলই, একইভাবে
একই ভেন্যুতে খেললে যেটা হয়, কন্ডিশন উইকেটের সঙ্গে একদম মানে সখ্য গড়ে ওঠে। একটা বলা যায় যে বন্ধন গড়ে উঠেছিল, একটা বলা যায় ফ্রেন্ডশিপ গড়ে উঠেছিল এই দুবাই স্টেডিয়ামের সঙ্গে। এবং আরও একটা তথ্য জানিয়ে রাখতে চাই, ভারত এখন পর্যন্ত ওয়ানডেতে এই দুবাই স্টেডিয়ামে একটা ম্যাচও হারেনি। বলাই যায় যে দুবাই স্টেডিয়ামে খেলাতে সব ধরনের সুবিধাই পেয়েছে, একেবারে তাদের কোথাও ভ্রমণ করতে হয়নি, ক্লান্তি ছিল না। তারা আইসিসি একাডেমিতে বেশিরভাগ দিন প্র্যাকটিস করেছেন একটা ভেন্যুতেই, এবং সেটাও খুব বেশি প্র্যাকটিস তাদের করতে হয়নি, যার কারণে কারো কোনো পায়ের ক্র্যাম্প, কোনো ধরনের ইনজুরির সংখ্যা কিছুই ছিল না। আবার হোটেলেও তারা এক হোটেলেই থেকেছে, আরামায়েশে থাকেছেন। দুবাই আমরা জানি একটু ট্যুরিস্টদের জন্য খুবই একটা মানে কাঙ্ক্ষিত জায়গা, সারা বিশ্বের ট্যুরিস্টরা এখানে আসেন, এখানকার লাক্সারিটা উপভোগ করেন। এখানে নানা রকম সুযোগ সুবিধা রয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো, হোটেল কিংবা দেখার মতো জায়গা সব কিছুই রয়েছে, যাতায়াত ব্যবস্থাও দুর্দান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতিও দারুণ। সব মিলিয়ে এখানে ট্যুরিস্টদের জন্য একটা কাঙ্ক্ষিত জায়গা। তো ভারতীয় দল একরকম ওই যে মানে দুবাইয়ে যদি কেউ 20 দিন ট্যুর প্ল্যান করে আসে, যে ট্যুর প্ল্যান করলাম আমি যে দুবাই 20 দিন থাকবো, ভারতীয় দলও অনেকটা ওরকমভাবেই এখানে দুবাইয়ে থেকেছে, একেবারে আপন আঙিনায় ট্যুরিস্টদের মতো হালকা মেজাজে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছে। এবং সেইটা যেমন রয়েছে, এ নিয়ে তারা বিতর্কের ব্যাপারটা অগ্রাহ্য যতই করুক, অন্যরা এটার জন্য সাফার করেছে। আমরা দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো দলকে দেখেছি যে অনেকটা অনিশ্চয়তা নিয়ে সেমিফাইনালে তারা এখানে খেলবে না পাকিস্তানে খেলবে, অনেকটা অনিশ্চয়তা নিয়ে দুই দলকেই, বি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুই দলকেই দুবাইয়ে ট্রাভেল করতে হয়েছিল। তো সেই ব্যাপারটা ছিল, কিন্তু ভারতকে ট্রাভেলও করতে হয়নি। সব মিলিয়ে সেই অ্যাডভান্টেজটা তারা পেয়েছেই। তবে মাঠের খেলায় তাদের যে এই উইকেট কন্ডিশন সব কিছু সুবিধা কাজে লাগিয়ে তারা সেটা মানে চোখ করেনি, তারা একেবারে কাজের কাজটা করেছে। এবং মানে তাদের কোনো ওই প্ল্যানিংয়ে কোনো ভুল হয়নি। আমি একটু কিছুটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের রাস্তার অবস্থা। এখান থেকে দূরে কিছুটা দেখা যাচ্ছে যে দর্শকরা বেরিয়ে যাচ্ছেন, অনেকেই বড় একটি স্টেডিয়াম, কিছু কিছু দর্শকদের দেখা যাচ্ছে। এখনও প্রেজেন্টেশন সেরেমনি থেকে শুরু করে যাবতীয় সব আনুষ্ঠানিকতা যেহেতু বাকি রয়েছে, সেইগুলোর দেখবেন সবাই। এবং যেহেতু ভারত শিরোপাটা জিতে গেছে, এই শিরোপা জয়ের পর নিশ্চয়ই ক্রিকেটাররাও খুব উজ্জীবিত, তারাও চাইবেন দর্শকদের সঙ্গে ইন্টারেকশন, ফ্যান ইন্টারেকশনে যোগ দিতে, এবং তারা বিভিন্ন দর্শকের কাছে যাবেন এবং তাদের সঙ্গে ছবি তোলা, সেলফির আবদার মেটানো কিংবা অটোগ্রাফ দেওয়া, এগুলোতে অবশ্যই তারা যুক্ত হবেন। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা নিশ্চয়ই সবার মনে আছে। ওয়ানডে ফরম্যাটের সবশেষ কোনো আইসিসি ইভেন্ট যেটা এর আগে ভারত খেলেছিল, সেইখানে নিজেদের মাটিতে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ফাইনালের আগ পর্যন্ত তারা অপরাজিত ছিল, ফাইনালে গিয়ে তারা হেরে যায়। সেই কষ্টে পুরো জাতি কেঁদেছিল সেদিন, হতাশ হয়েছিল। সেইটা নিশ্চয়ই তাদের মাথায় ছিল আরও একটা আইসিসি ওয়ানডে ফরম্যাটের ফাইনালে ওঠার পর। নিউজিল্যান্ডও যেভাবে এই খেলাটা শুরু করেছিল, টস জিতে ব্যাটিং নিয়ে রাচিন রবীন্দ্র ভালো শুরু করেছিলেন, দর্শকরা বেশ নার্ভাস ছিল, বেশ টেনশনে ছিল শুরু থেকে, সেটা বোঝাই যাচ্ছিল। প্রেস বক্স থেকে দেখছিলাম বা বাইরে যারা ছিল তারাও বারবার স্কোর চেক করছিলেন, আশপাশের যেসব রেস্টুরেন্ট আছে সেইগুলোতেও সবাই সবখানে আসলে নীল জার্সি পরে বারবার স্কোরের দিকে তাকাচ্ছিলেন। তবে এইখানে যেহেতু স্পিন ফ্রেন্ডলি একটা ভেন্যু, সবসময় স্পিনারদের আধিপত্য থাকে। আজকের আগ পর্যন্ত এইখানে 21 উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনাররা। আজকের 5টি সহ 26টি উইকেট এই টুর্নামেন্টে স্পিনাররাই নিয়েছেন। আমরা আজও দেখেছি যে ভারতীয় 4 স্পিনার যেখানে 38 ওভার করে 144 রান দিয়েছেন, সেখানে ভারতের 2 পেসার 12 ওভার করে 104 রান দিয়েছেন। বোঝাই যায় স্পিনাররা কত নিয়ন্ত্রিত বোলিং করেছেন। মানে রোহিত শর্মা হয়তো মানে ওই সময় পারলে আরও 2-1 স্পিনারকে নামিয়ে দিতেন মানে পুরো 50 ওভার বোলিং করার জন্য। অন্যদিকে নিউজিল্যান্ডও আসলে যতটুকু খেলায় ছিল, শুরুর দিকে তারা রাচিন রবীন্দ্রর ব্যাটে ভালো স্টার্ট করলেও মাঝে তারা বেশ কিছু উইকেট হারিয়ে ফেলে, এবং এরপরে অ্যাঙ্কর রোলটা প্লে করেন হচ্ছে ড্যারিল মিচেল, এবং শেষ দিকে স্লগ ওভারে দ্রুত রান তোলেন মাইকেল ব্রেসওয়েল, এবং তার কল্যাণে 250 রানের কোটা পার করে আসলে নিউজিল্যান্ড। কিন্তু এরপরে যখন ব্যাটিংয়ে নামে, অবশ্যই এখানে বিগ ক্রেডিট দিতে হবে রোহিত শর্মাকে। সমস্ত খেলাটা তিনি হয়তো জমিয়ে রেখেছিলেন এই মেগা ফাইনালের জন্য। আমরা অনেকেই বারবার রোহিত শর্মার ফর্ম নিয়ে কথা বলছিলেন, কিন্তু রোহিত শর্মার ইম্প্যাক্ট ইনিংসের কথাও যারা ক্রিটিক আছেন
খেলার বোদ্ধা আছেন, ক্রিকেট বোদ্ধা আছেন, তারা বারবার তার এই ইম্প্যাক্ট ইনিংসগুলোর কথা বারবার বলেছেন যে তিনি 20-30 করে রান করছেন, কিন্তু একটা ব্লিস্টারিং স্টার্ট যেটা ভারতের দরকার প্রতি ম্যাচে, বিশেষ করে এই ধরনের উইকেটে সবাই একটু নার্ভাস থাকে, স্লো খেলতে যে মানে উইকেট বিলিয়ে দিয়ে আসার একটা ব্যাপার থাকে, কিন্তু রোহিত শর্মা প্রায় প্রতি ম্যাচেই ভারতকে ভালো শুরু এনে দিয়েছেন। এবং আজকের ম্যাচের কথা তো বলতেই হবে, 70+ রানের একটি ইনিংস খেলেছেন এবং ভারতের জয়ের বলা যায় ব্যাটিং ইনিংসের সবচেয়ে বড় নায়ক তিনি। মাঝে ভারত কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল, আবারও নিউজিল্যান্ডের স্পিনাররা দুর্দান্ত করেছেন। স্বাভাবিকভাবে তাদের স্পিনাররাও এই ম্যাচের আগে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 17 উইকেট নিয়েছিলেন, তারাও আসলে কম যান না। তবে দুবাইয়ের কন্ডিশনে অভ্যস্ততা বা মানে স্পিনে শক্তি সব কিছু বিবেচনায় ভারতীয় স্পিনাররাই এগিয়ে ছিল এবং নিউজিল্যান্ডের স্পিনাররা কিছুটা হলেও সেখানে পিছিয়ে পড়েছিল সেই রেসে। এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে মাঝে কিছু উইকেট হারিয়ে ফেলে এবং বিরাট কোহলি তিনি এই মেগা ফাইনালে এসে রান পাননি, মাত্র 1 রান করে ফিরে গেছেন। পরে শেষের দিকে এসে হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আয়ারের কথা বলতে হবে, তিনিও খুব ইম্প্যাক্টফুল ছিলেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। 48 রানের একটা ইনিংস খেলেছেন। অক্ষর প্যাটেলের সঙ্গে দারুণ একটা জুটি গড়েছেন, অক্ষর প্যাটেলও খুব ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন। তারপরে লোকেশ রাহুলের কথা বলতে হবে, একেবারে ব্যাটিং ডেপথ। গতকাল প্রেস কনফারেন্সে যেমন শুভমান গিল উল্লেখ করেছিলেন এই কথাটা মেনশন করেছিলেন যে আমাদের ব্যাটিং ডেপথটা এমনই, এই লাইন আপটা বা এই ব্যাটিং সেট আপটা তার দেখা মানে তিনি যেই ইন্ডিয়া টিমে খেলেছেন তার মধ্যে সেরা, সেটা তিনি বলেছেন। 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান এবং একজনের চেয়ে আরেকজন মানে দুর্দান্ত ব্যাটসম্যান, জাদেজা পর্যন্ত ব্যাটসম্যান, যেটার তাদের এই প্ল্যানিং, তাদের এই ব্যাটিং ডেপথ, স্পিন ডেপথ সব কিছু মিলিয়ে বা উইকেটের সাথে মানিয়ে যাওয়া সব কিছু মিলিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে টপ নচ পারফরমেন্স, কন্ডিশনও ছিল, সব কিছু মিলিয়ে সুবিধা পেয়েছে এবং সেটা ভালোভাবে কাজেও লাগিয়েছে তারা। নিউজিল্যান্ডের জন্য দর্শকরা বা সমর্থক যারা আছেন তারা একটু হতাশই হবেন। নিউজিল্যান্ড পরপর আসলে অনেকগুলো ফাইনালে তাদের আসলে ওই যে হৃদয় ভাঙার যে ব্যাপারটা সেটা হলো। 2015 ওয়ানডে বিশ্বকাপ, 19 সালের ওয়ানডে বিশ্বকাপের কথা তো মানে আর নতুন করে বলবার নেই। সুপার ওভারে তাদের দুর্ভাগ্য, আসলে ইংল্যান্ডের কাছে তারা যেভাবে হেরেছিল, সুপার ওভারেও নানা নাটকীয়তার মধ্য দিয়ে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ট্রফিটা হাতছাড়া করে। আম্পায়ার, ম্যাচ রেফারিদের নানা সিদ্ধান্ত ছিল যেটি তাদের পক্ষে যায়নি এবং এবার এসে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে তারা উঠেছে এবং ফাইনালে তাদের আসলে ভারতের প্ল্যানিং এবং ভারতের স্কোয়াড, ভারতের শক্তি সব কিছু মিলিয়ে এবং দুবাইয়ের কন্ডিশন সব কিছু মিলিয়ে তারা ভারতের সঙ্গে আসলে পেরে উঠলো না। হয়তোবা 15-20 রান, 30-20 রানের একটা আফসোস তাদের থেকেই গেছে। হয়তোবা কেইন উইলিয়ামসন ফ্যাবিউলাস 4-এর একজন সদস্য হতে পারে, এটাই তার সম্ভাব্য শেষ ওডিআই, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। রোহিত শর্মার ক্ষেত্রেও এমন গুঞ্জন রয়েছে, ঠিক জানি না মাঠের ভিতরে এতক্ষণে তিনি কোনো ঘোষণা দিয়েছেন কিনা বা প্রেস কনফারেন্সে এসে ঘোষণা দেবেন কিনা, এখন পর্যন্ত মাঠের ভেতরে যায়নি খেলা শেষ করে। তাদের নিয়ে স্পেকুলেশন ছিল। সো কেইন উইলিয়ামসনও আসলে শেষটা যদি শেষ হয়ে থাকে তাহলে সেই শেষটা রাঙাতে পারেননি। তবে আইসিসি ইভেন্টের সবচেয়ে কনসিস্টেন্ট দুটি দলই আসলে ফাইনালে উঠেছিল, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া। নিউজিল্যান্ড শিরোপা যদিও এর মধ্যে মাত্র জিতেছে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাও তারা ফাইনালে ভারতকে হারিয়েই জিতেছিল, কিন্তু সেটার পুনরাবৃত্তি এবার করতে পারেনি। অন্যদিকে ভারত কিন্তু হচ্ছে যে বেশ কয়েকটি ফাইনালে মাঝে 2011 থেকে যদি হিসেব করা হয় 5টি ফাইনালে তারা হেরেছিল, শিরোপা ছিল 3টি, আজকেরটি সহ তাদের আইসিসি ইভেন্টের শিরোপা হলো 4টি 2011 থেকে। এই মুহূর্তে ভারতের আসলে খুবই সুসময় যাচ্ছে, রোহিত শর্মারও সুসময় যাচ্ছে। 23 ওয়ানডে বিশ্বকাপ হারের পর নানা রকম কথা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ এবং পরের বছরই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিত শর্মা এখন আসলে দর্শকদের মনে একটা আলাদা জায়গায় করে নিলেন। তো এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে এখানকার সবশেষ পরিস্থিতি।